নমস্কার, আমি সায়ন ভয়েভার্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আগের গল্পতে পার্ট 1 পেন্টাগ্রাম থেকে আমরা যেরকম সাপোর্ট আমরা আপনাদের থেকে পেয়েছি তার জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলের 10 জন পরিবার সম্পূর্ণ করার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনাদের কাছে অনুরোধ করব এরকম আরো রোমাঞ্চকর এবং ভৌতিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের গল্প হলো শায়ক আমানের লেখা, দ্বীপ প্রকাশনী প্রকাশিত মিডনাইট হররের অখণ্ড থেকে পেন্টাগ্রাম পার্ট 2 এবং ফাইনাল চ্যাপ্টার। শুরু হচ্ছে পেন্টাগ্রাম। সে কি, সেটা কি করে সম্ভব? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওর দাদু ইংল্যান্ডের এক আর্কিওলজিস্টের আন্ডারে কাজ করত। তিনি খুন হয়ে যেতে দাদু আর সেখানে কাজ পাননি। তাছাড়া সে এক ভায়োলেন্ট সময়, কে কখন কার শত্রু হয়ে দাঁড়ায় বলা তো যায় না। ফলে বিদেশি সেক্রেটারি রাখতো না কেউই। এই আর্কিওলজিস্ট নাকি সে পাতাগুলোর ঠিকানা জানতে পেরেছিলেন কোনোভাবে। সেগুলো উদ্ধার করেছিলেন কিনা জানি না, তবে কন্টেন্ট সম্পর্কে দাদুকে মরার আগে কিছু জানিয়ে যান তিনি। বছরখানেক আগে সেই দাদুর মৃত্যুর পর তার একটা পুরনো ডায়েরি মৃগাঙ্কের হাতে আসে। সেই পদার্থবিদ্যার কৃতি ছাত্র ছিল, সেখান থেকে ধীরে ধীরে অকাল্টের দিকে ঝুঁক পড়েছে। একটু দম নিয়ে ভদ্রলোক বললেন, অর্থাৎ সেই ডায়েরি থেকেই এই রিচুয়ালসে আভাস আসে। আর এই অনুপম পাল? ও আমার মতোই মৃগাঙ্কের মুখে সব শুনে টুনে ইন্টারেস্টেড হয়ে রাজি হয়। তবে আমি আর অনুপম একেবারে বেশি ওসব করতে চাইনি। কেন আবার কি, একবার করে বুঝেছিলাম এসব স্রেফ গাঁজা। হাতের কাটাটার জন্য ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হয়েছিল কিছুদিন। তারপর থেকেই মৃগাঙ্কের সঙ্গে যোগাযোগ নেই আমাদের। অনুপম যে আবার কেন গেল সেটাই ভাবছি। কিন্তু মারা গেল কেন বলুন তো? মানে রিচুয়ালে শুধু হাত কাটার কথা লেখা ছিল নাকি রক্ত বই একেবারে মৃত্যু অবধি? সেসব আমাদের খুলে বলেনি মৃগাঙ্ক, শুধু বলেছিল কাজটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে ভয়ানক কিছু একটা ঘটবে, যাতে নাকি আমরা আর 5টা সাধারণ মানুষের থেকে বেশি কিছু ক্ষমতার অধিকারী হব। কিরকম ক্ষমতা তা জানি না, প্রাণের বন্ধু ছিল আর একটু হাত কাটাকাটি বই তো নয়। অত ভাবনা চিন্তে এগোয়নি। কিছুক্ষণ ঘুম মেরে বসে রইলেন ভদ্রলোক। আর মনে হয় প্রশ্ন নেই কিছু। উঠতে উঠতে বললে, আপাতত যা জানাচ্ছিলাম জেনে নিলাম। আমাদের প্রাইমারিলি মনে হচ্ছে অতিরিক্ত রক্ত বেরোনোর জন্য দুজনে সেন্সলেস হয়ে যান, তারপর রক্ত বেরিয়ে মারা যান। আচ্ছা, আজ উঠি। ঘটনাস্থলে আপনার যদি দরকার পড়ে তাহলে আবার যোগাযোগ করব। ভদ্রলোক চলেই যাচ্ছিলেন। আমি আবার তাকে থামিয়ে বললাম, আচ্ছা একটা কথা, যদিও খুব একটা দরকারি নয়, হয়তো কোনো কাজেও লাগবে না। কি কথা? একটু ইতস্তত বোধ করে বললাম, মানে এই ধরুন দিন 5 আগে দুপুরের দিকে আমার এই জানলার পর্দা সরিয়ে না রাস্তার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো ঠিক আমার মতোই দেখতে একটা লোক রাস্তা দাঁড়িয়ে আমার জানলার দিকে চেয়ে আছে। একেবারে হুবহু আমার মতো দেখতে। ডবল গ্যাঙ্গার? তারপর? আমাকে জানলায় দাঁড়াতে দেখে ধীরে ধীরে সরে পড়লো। ইন্টারেস্টিং। তারপর আর কিছু হয়নি? উফ, আর দেখতে পাইনি তাকে। তবে দুটো মানুষের চেহারা এত মিল থাকতে পারে সেটা লোকটাকে দেখার পর বা দেখার আগে ভাবতেও পারিনি আমি। ওকে, জানা থাকলো। আচ্ছা, আজ চলি। লোকটা বেরিয়ে যেতে আমিও চেয়ার থেকে উঠে পড়লাম। কবজির কাটা ডাক্তার হাত বুলিয়ে নিলাম একবার। 1 বছর আগের সেই দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে। এমনকি মৃগাঙ্ক সেদিন ঠিক কী কারণে রিচুয়ালটা করেছিল সেটাও আমার জানা আছে। কিন্তু সব কথা তো আর পুলিশকে বলা যায় না। তবে যে কথাটা ভেবে আমার সব থেকে বেশি আশ্বাস চলে গেছে তা হলো এতদিন পরে হঠাৎ দুজন মিলে ওসব করতে গেল কেন। বিশেষ করে সেদিনের কাজটা যখন সফল হয়েছিল, যে পুলিশ অফিসারটি সেদিন আমার বাড়িতে এসেছিলেন তার নামটা অংশুমান চৌধুরী। যাওয়ার আগে কোনো এক ফাঁকে আমার টেবিলের একটা কার্ড রেখে গিয়েছিলেন তিনি। তাতে নম্বরটা লেখা ছিল। ফোন এলো সপ্তাহখানেক পরে। প্রথমেই জানালেন যে এই হত্যা দুটো যে তদন্ত করতে গিয়ে হয়েছে সেটা বেশ কায়দা করেই 5 ঘন্টা হতে দেয়নি পুলিশ। ফলে খুব একটা বাড়াবাড়ি করেনি মিডিয়া। পুলিশের খাতাতে ব্যাপারটা কোল্ড কেসের আওতায় ফেলে দেওয়া হয়েছে। তবে অংশুমান বাবু বললেন, এই কেসটা নিয়ে আমার কিছু আগ্রহ জন্মেছি। প্রিয়াঙ্কা আর অনুভবটি কিসের সাধনায় ব্ল্যাক ম্যাজিক কাজ থেকে নিয়েছিল সেটা না জানা অব্দি আমার রাতে ঘুম হচ্ছে না। সেই কারণে একবার আপনাকে সঙ্গে নিয়ে অগস্থলে ঘুরে যেতে চাই। ভেবে দেখলাম প্রস্তাবটা খারাপ না। অল্প একটু আগ্রহ যে আমারও হচ্ছে না,
তা নয়, ভেবেচিন্তে যাওয়াই ঠিক করলাম। অংশনবাবুর গাড়িতে উঠে বসতে সরু একটা হাসি হাসলেন তিনি, তারপর স্টাফ দিতে দিতে বললেন, আপনাদের তিনজনের মধ্যে যে একটা কারো বন্ধুত্ব হয়েছিল তার একটা কারণ বুঝতে পেরেছি, জানেন? কি কারণ? আমি উইন্ড স্ক্রিনে চোখ রেখে জিজ্ঞেস করলাম। আপনারা তিনজনে একা থাকতেন, মানে পরিবার পরিজন বলতে তেমন কেউ ছিল না। বাকি দুজনের খোঁজ নিয়ে দেখলাম আমরা তিনজনই অনাথ আশ্রমে বড় হয়েছি, সেখান থেকেই বন্ধুত্ব, তাই পরিবার বলতে কিছু থাকার কথাও নয়। মানে বেশ ছোটবেলা থেকেই বন্ধুত্ব, তাই না? জ্ঞান হওয়া থেকেই আমাদের বন্ধুত্বটা। আচ্ছা, আমরা স্ট্যান্ড রোড দিয়ে যাবো তো? আপনি মৃগাঙ্কর বাড়ি চেনেন? না, চেনার কি আছে, একসময় নিয়মিত যাতায়াত ছিল। হ্যাঁ, তা তো বটেই। পুস্তার বাজারের পাশ দিয়ে গাড়িটা এসে দাঁড়ালো মৃগাঙ্কের ফ্ল্যাটের সামনে। বাইরের থেকে মোটেই বোঝার উপায় নেই সপ্তাহখানেক আগে এখানে একসাথে দুটো মানুষের মৃত্যু হয়েছে। ফ্ল্যাটটাকে 6 মাস আগে যে রকম দেখেছিলাম এখন তার সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই। আশেপাশে কয়েকটা লোককে চোখ পড়ল, তারা আমাদের দিকে ফিরেও তাকালো। বাইরের দরজা দিয়ে দুজনে ভিতরে ঢুকে গেলাম। মৃগাঙ্কের অ্যাপার্টমেন্টটা ছিল 3 তলায়। লিফটে উঠতে করিডোর পেরিয়ে একদম শেষ মাথায় রুমটা। অংশনবাবুর হাতে ছিল চাবিটা। তিনি নিজেই এগিয়ে গিয়ে দরজার নবে সেটা ঢুকিয়ে একটু চাপ দিয়ে বললেন, ভিতরে যদিও কিছু চিহ্ন নেই, আর স্টিল ইটস ক্রাইম সিন, বি কেয়ারফুল। ভেতরে ঢুকে কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। এতদিন ওদের দুজনের সঙ্গে দেখা নেই, মন আনাজ কানাজ থেকেও একেবারে সরিয়ে ফেলেছে। তাও মুখ দুটো মনে পড়তে বিষণ্ণতার ভরে উঠলো মনটা। একসময় এই ঘরটাই বসে কত তাস কিংবা ক্যারাম খেলেছি, এমনকি জীবনের প্রথম সিগারেট অবধি এখানে বসেই টান দিয়েছি। বাদিকে একটা সময় মৃগাঙ্কের ছবি টাঙানো থাক, এখন সেটা কেউ সরিয়ে নিয়েছে। ফ্রেমের পিছনে দাগটা ফুটে আছে, তার মুখটাও যেন আবছা হয়ে এসেছে আমার মনের ভেতরে। সেই ফাঁকা জায়গাটা দিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, মৃগাঙ্কের একটা অসুখ ছিল জানেন? অসুখ কিরকম? নামটা ঠিক জানি না, নার্ভের কোনো রোগ। ভয়ানক ব্যথা হতো, ব্যথা সহ্য করতে না পেরেই নিজের শরীর কামড়ে মাংস তুলে ফেলতো। আত্মহত্যার চেষ্টাও করেছিল কয়েকবার, আমরাই তো বাধা দিয়েছি। অংশনবাবু এগিয়ে এলেন আমার দিকে, কি যেন ভেবে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি তো ওদের অনেক ছোট থেকে চিনতে। এসব তন্ত্রমন্ত্র কি সে ছোট থেকে করতো নাকি একটু বড় বয়সে? ছোটবেলা থেকে আগ্রহ ছিল দেখেছি, ওই স্কেপটিক টাইপের, কিন্তু আগ্রহটা জন্মেছিল এই ধরুন বছরখানেক আগে থেকে। মানে হঠাৎ করে, মানে কোনো কারণ ছিল না? থাকতে পারে, আমাকে জানায়নি। ঘরের চারিদিকে চোখ ফেরাতে ফেরাতে ভদ্রলোক বললেন, দেখুন, আমার মনে হয় মানুষের বেশিরভাগ যুক্তির বিশ্বাসই ভয় থেকে জন্মায়। এমনও তো হতে পারে তার বিশ্বাসটা রোগী যন্ত্রণা সহ্য করার অসহায়তা থেকেই জন্মেছিল। লোকটা যখন পেইনফুল বললেন। আমি মাথা নাড়লাম। তন্ত্র থেকে শয়তানকে ডেকে তাকে রোগ সারাতে বলবে, এটা কেমন একটা মশা মারতে কামান দাগার মতো শোনালো। তারা তো মাথায় কোনো কারণ খুঁজেই পাচ্ছি না। আমি চুপ করে গেলাম। কারণটা আমি জানি, বেশ ভালো করেই জানি। স্কেপটিক কেন? মৃগাঙ্ক ছিল ঘোর নাস্তিক। সেই ছেলের মধ্যে যে কি করে অন্ধবিশ্বাস এসে বাসা বাঁধলো। ভদ্রলোক মোবাইল ক্যামেরা বের করে তার পর বেশ কয়েকটা ছবি তুলছেন ঘরের। সুসাইডের 7 দিন পরে ফাঁকা ঘরের ছবি তুলে কি লাভ হচ্ছে তা উনি জানেন। শেষে মোবাইলটা পকেটে ঢুকিয়ে বললেন, আপনি কিছু বুঝতে পারলেন? আমি দুদিকে মাথা নাড়লাম। এই ঘর দেখে আর কিছু বোঝার উপায় নেই। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসুন আমার বারান্দাটা গিয়ে দাঁড়ায়, বেশ জায়গাটা খোলা মেলে। হ্যাঁ চলুন। বারান্দায় এসে একটা সিগারেট চালালাম। খোলা হাওয়ায় কমলা শিখাটা চলে উঠলো তাড়াতাড়ি। নিচে ব্যস্ত কলকাতা শহর পড়ে আছে, গাড়ি ঘোড়ার ছোটাছুটি শুরু হয়েছে। অংশনবাবুর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সকালে আপনার যখন ডেড বডি দুটো উদ্ধার করলেন তখন টেবিলের উপর কি কি ছিল? পকেট থেকে একটা ছোট্ট নোট বই বের করে দেখে নিয়ে তিনি বললেন, একটা গলে যাওয়া প্রায় শেষ হয়ে যাওয়া মোমবাতি, একটা বাটি, জামাতে খানিকটা রক্ত ছিল, তাছাড়া মেঝেতে রক্ত দিয়ে 4টে তার আঁকা ছিল। মানে পেন্টাগ্রাম 4টে? আপনি নিশ্চিত? হ্যাঁ, তাই তো দেখছি। এতদিন অবশ্য সেসব দাগ উঠে গেছে। কিন্তু 4টে হলে তো কি? আমি সিগারেট আর একটা টান দিয়ে বললাম, নিয়ম হলো রিচুয়াল অংশগ্রহণ করার প্রত্যেকটা এন্টিটির জন্য একটা করে পেন্টাগ্রাম থাকবে। সেবার 4টে তারা ছিল, এবার সেক্ষেত্রে 3টে থাকার কথা। একটা বেশি কেন? ওটা শয়তানের জন্য, তার তো অস্তিত্ব আছে একটা। এতক্ষণ বারান্দায় রেলিং ধরে ঝুঁকে বাইরে তাকিয়ে ছিলাম আমি। এবার তার দিকে ফিরে বললাম, এবার বলুন তো আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ও মা, আপনাকে তো আগের দিন ফোনে সব বললাম। এখানে কোনো মৃত্যু ঘটেনি, 1 সপ্তাহ এমনকি 1 বছর আগেও না। আপনার ধান্দাটা কি? ভাবছিলাম ভদ্রলোক উত্তেজিত হয়ে উঠবেন, তার বদলে আমায় অবাক করে তার মুখে একটা সাফল্যের হাসি ফুটে উঠল। বললেন, যদি বলি আপনাকে এটা বোঝাতেই নিয়ে এসেছে। তার মানে?
আমি বেশ জোর গলাতেই জিজ্ঞেস করলাম। মানে পরে বোঝাচ্ছি, আগে দেখুন তো একে চেনেন কিনা। ভদ্রলোকের হাত অনুসরণ করে পিছনে তাকিয়ে আমি চমকে উঠলাম। বুকের ভেতরে এমন একটা ধাক্কা এসে লাগলো যে আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম রেলিং টপকে। কে কে এটা? চিৎকার করে উঠলাম। দরজার কাছে আমার সামনে এসে দাঁড়িয়েছে ঠিক আমারই মতো দেখতে সেই লোকটা। আমার চেহারার সঙ্গে আর তার চেহারার কোনো পার্থক্য নেই, ঠিক যেন আয়নার সামনে এসে দাঁড়িয়েছি। নিজের ছেলেবেলা বন্ধুকে চিনতে পারছেন না? ইনি সমীর ঘোষ। হাসি মুখে বললেন অংশুমান বাবু। কি দেখছি আমি? কি করে সম্ভব? এ অসম্ভব। চোখ, নাক, দাঁড়ানোর ভঙ্গি, হাসিটা, এমনকি আর চোখ দেখলাম আমি কবজির কাটা দাগটা অব্দি। কি হচ্ছে সব? আমাকে নিয়ে কি ছেলে খেলা করছেন আপনারা? আমি একটা ঠেলা দিয়ে অংশুমান বাবুকে, আপনি মোটেই পুলিশের লোক না, আপনি ফ্রড। কি চান আপনি? আপনি ঠিকই ধরেছেন, আমি পুলিশের লোক নই, একজন সামান্য ডাক্তার। ডাক্তার? তো আমার সঙ্গে সব খেল খেলছেন কেন? খেল আমি খেলছি না স্যার, আপনি নিজের সঙ্গে খেলছেন কিছু স্বেচ্ছায়। প্রথম দিন আমি আপনাকে বলেছিলাম আপনার মুখে একটা কাটা দাগ আছে। সাধারণ যে কেউ হলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতো যে একটা আছে কিনা, কিন্তু আপনি দেখেননি, কারণ আপনার বাড়িতে কোনো আয়নাই নেই। কেন মৃগাঙ্ক বাবু, আপনি স্মার্টফোন ব্যবহার করেন না কেন? বেশ করি, আমার ইচ্ছা, আমি ব্যবহার করি না। আপনি বলার কে? আর আমার নাম মৃগাঙ্ক নয়, আমি সমীর ঘোষ। দ্বিতীয়বার তাকে ধাক্কা দিতে গিয়ে যাচ্ছিলাম, তার আগেই আমার মতো দেখতে সেই লোকটাই সে আমার হাত ধরে ফেললো। আমি এক ঝটকায় সরিয়ে নিলাম। আগের হাসিটা মুখে মেখেই অংশুমান বাবু বললেন, আপনি অসুস্থ, আসুন আমার ভেতরে গিয়ে বসি, তবে সব বুঝে বলছি। মাথাটা ধরে আসছিল আমার। বাইরের সনসনে হাওয়াটা অস্বস্তিকর লাগতে শুরু করেছে, আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করছে না। তাও বুঝতে পারলাম এরা দুজন মিলে দলে ভারী, আমাকে সহজে এখান থেকে নড়তে দেবে না। কিছু একটা উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। ঘরের ভিতরে ফিরে তিনজনেই বসলাম চেয়ারে। ঠিক আমার মতো দেখতে লোকটা একটানা তাকিয়ে আছে আমার দিকে, মিটিমিটি হাসছে। একটাও কথা বলেনি এতক্ষণে। আমি তাকে বেশ গুরুত্ব দিলাম না, মাথাটা চেপে ধরলাম আমি। যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে যেতে হবে। কোথায় যাবেন? কেন? আমার ফ্ল্যাটে। এখানে বসে আপনাদের তামাশা দেখবো নাকি আমি? চারপাশটা দেখিয়ে ভদ্রলোক বললেন, এটাই তো আপনার ফ্ল্যাট, ভালো করে দেখো মৃগাঙ্ক বাবু। বলছি এই নামটা। উত্তরটা দিতে গিয়ে এক সেকেন্ডের জন্য থমকে গেলাম আমি, তারপর হেসে উঠলাম হো হো করে। সমস্ত ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে উঠেছে এতক্ষণে, কিন্তু এই কথাগুলো এনারা জানলেন কেমন করে? হাসতে হাসতেই বললাম, ও সব জেনে ফেলেছেন তাই না? কিন্তু আর কিচ্ছু করার নেই, আর কারোর কিচ্ছু করার নেই। আমার পুরনো জরাজীর্ণ শরীরটাতে আর ফেরাতে পারবেন না আমাকে। সেই দিনের সেই ব্ল্যাক মাস রিচুয়ালে কোনো কাজ হয়নি মৃগাঙ্ক বাবু। ওসব প্রাচীন গল্পগাথা, অন্ধবিশ্বাস মানুষের অসহায়তায় সুযোগ নিয়ে জন্মায়, তারপর আরো অসহায় করে মৃত্যুর দিকে এগিয়ে যায় তাকে। কাজ যে হয়েছে তা তো আপনার চোখের সামনে। কাজ হয়নি তা প্রমাণ আমি দেখাতে পারি মৃগাঙ্ক। এতক্ষণে আমার মতো দেখতে সেই লোকটা বলে কথা বলে উঠেছে। আমার দিকে বেশ কিছুটা এগিয়ে এসেছে সে, গলাটাও অবিকল আমার মতো। সেটা শুনে প্রথমে খানিকটা ঘাবড়ে গেছিলাম আমি। সেই বাকি কথাটা শেষ করলো। তবে তার আগে আসল গল্পটা তোর জানা দরকার, নিজের মন গড়া গল্পটা নয়। বেশ রপ্ত করেছেন গলাটা, শোনান আপনার আসল গল্প। এক হাতে আমার একটা হাত চেপে ধরে সে বলল, তাহলে শোন, আজ থেকে বছর খানেক আগে তোর একটা রোগ ধরা পড়ে, জেরাইন রোসি সিনড্রোম। ভয়াবহ সেই রোগের যন্ত্রণায় তুই সারাদিন ছটপট করতে থাকিস, আত্মহত্যার চেষ্টাও করেছিলি। তারপর থেকে চোখে চোখে রাখা হয় তোকে। আমরা সারাক্ষণ কেউ না কেউ পাহারা দিতাম। তোকে এইভাবে কষ্ট পেতে দেখে আমাদের ভালো লাগতো না। ভয়াবহ পাশবিক সেই যন্ত্রণা। বিজ্ঞান মুখ ফিরিয়ে নিতে মরিয়া হয় অন্য কোনোভাবেই যন্ত্রণা কমানোর চেষ্টা করতে থাকিস তুই। শেষে একদিন কোরেস কেক্সের ব্যাপারটা চোখে পড়ে। তুই তখন বাস্তব হোক কিংবা অবাস্তব হোক, যে কোনোভাবেই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে মরিয়া। অসহ্য কষ্ট সহ্য করতে করতে মানুষের বাস্তব জ্ঞান লোপ পায়, তোরও পেয়েছিল।
ছেলে মানুষের মতো তোর মনে হয় ব্ল্যাক মাসের সাধনা করে তন্ত্রমন্ত্র করে তোর রোগটা সেরে যাবে। এই নিয়ে পড়াশোনা করতে করতে কোনো এক সময় আমাকে আর অনুপমকেও দলে টেনে নিস তুই। আমাদের আপত্তি ছিল না, শুধু একটু রক্ত দিতে বলেছিলিস তুই। বন্ধু, তোর অনন্ত মানসিক কষ্ট দূর করার জন্য এইটুকু করাই যায়, তবে তন্ত্রে ঠিক কি কাজ হবে সেটা বলিস না। আজ থেকে 6 মাস আগে সেদিন রাতে ঠিক এই ঘরটাতেই আমরা রিচুয়ালটা শুরু করি। শুরুর কিছুক্ষণ পরে রক্ত রক্ত দেখে বিরক্ত হয়ে অনুপম সেখান থেকেই বিদায় নেয়। বাকি কাজটা আমি আর তুই মিলেই করি। তুই এমনিতেই অসুস্থ ছিলিস, তার উপরে বেশ খানিকটা রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ায় তুই অজ্ঞান হয়ে পড়িস। সম্ভবত অজ্ঞান অবস্থায় কিছু একটা স্বপ্ন দেখিস তুই। খুব স্বাভাবিক, তোর মন ওই স্বপ্নটাই ডেসপারেটলি দেখতে চাইছিল। সেটা দেখে তার মনে হয় ব্ল্যাক মাসের মাধ্যমে তোর অর্থাৎ মৃগাঙ্কের আত্মা শরীর ছেড়ে এসে ঢুকেছে আমার অর্থাৎ সমীরের শরীরে। না না না, এটা হতে পারে না, এসব আজগুবি কথা। হ্যাঁ মেয়াঙ্ক বাবু, ঠিক এই সময় আপনার মন দুটো স্পষ্ট ভাগে ভেঙে যায়। প্রথমে আপনার সজাগ মন যে বিশ্বাস করে আপনার আত্মা তার শরীর ত্যাগ করে অন্য শরীরে ঢুকে গেছে, তাই মানুষ সেই শারীরিক সমস্ত যন্ত্রণা আপনার শরীর আর অনুভব করে না। শরীর নিজেই নিজের চেষ্টাতে কিছু সংকেতের লাভ থেকে সংকেত গ্রহণ করা বন্ধ করে দেয়। তবে আপনার অবচেতন মন আপনার মস্তিষ্ককে বোকা বানিয়ে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে দেয়। আপনার অবচেতন মনই এই সাধারণ নাটকের নেপথ্যে নির্দেশক, যে শহরে অন্য জায়গায় আপনাকে ফ্ল্যাট কিনে থাকতে বাধ্য করে। আপনার বাড়িতে কোনো আয়না নেই, কারণ সে জানে নিজের চেহারা দেখলে আপনার সজাগ মনে কল্পনা আঘাত পাবে। স্মার্টফোন আপনি ব্যবহার করেন না কেন, তাতে ছবি তোলা যায়, স্ক্রিনে মুখ দেখা যায়। নিজে থেকে আর বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন না আপনি। শারীরিক যন্ত্রণার ওষুধ হিসেবে আপনি নিজের পরিচয় ধ্বংস করে দেন, এমনকি পরিস্থিতিদের থেকেও আপনি শরীর আর নিজেকে। এসব মিথ্যে বলছেন আপনারা, কি প্রমাণ আছে? এই যে প্রমাণ। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে আমার সামনে তুলে ধরলেন তিনি। তার স্ক্রিন জুড়ে ফুটে উঠেছে একটু আগে তার নিজের তোলা ঘরের ছবিগুলো। কয়েকটা ছবিতে আমাকে বুঝতে না দিয়ে ঘরের ছবি তোলার তোছিলায় আমার মুখটাই ধরেছেন তিনি। সেই মুখটা দেখেই আমার হাত পা অবশ হয়ে এলো। এ তো মৃগাঙ্ক, আমার পুরনো চেহারা। এই শরীর আমি ছেড়ে এসেছি আজ 5 মাস হলো। মাথাটা ভৌ ভৌ করে ঘুরতে শুরু করেছে, মনে হচ্ছে এক্ষুনি চেয়ার থেকে উল্টে পড়ে যাব। আরো শক্ত করে 2 হাতে মাথা চেপে ধরলাম। ওদিকে মানুষগুলোর মিহি গলার স্বর একটু একটু করে মিলিয়ে আসছে যেন। আপনার ভোর ভাগে আপনাদের কোনো লাভ নেই প্রিয়াঙ্ক বাবু। আপনি নিজে আপাতত মনে কাছে আত্মসমর্পণ করছেন, নিজের সমস্ত অস্তিত্বকে অস্বীকার করছেন। আপনাকে কোনো ওষুধ খাওয়াতে পারে না আমরা, কারণ আপনি মনে করেন কোনো রোগ নেই আপনার শরীরে। এই যন্ত্রণা হয়তো হয় না আপনার, কিন্তু এভাবে বিনা চিকিৎসা বেশিতে বাঁচতে পারবেন না আপনি। এই সে সুযোগ, ভেবে নিন। কুসংস্কার অসহায়তার কাছে আত্মসমর্পণ করবেন, নাকি সাহস নিয়ে তাদের দাঁত চেপে আপনি লড়াই করবেন? বহুদিন পরে একটা তীব্র যন্ত্রণার ঢেউ ঝাঁপিয়ে পড়েছে আমার শরীরের লক্ষ্য করে। আমার নার্ভের প্রতিটা নিউরন এতদিনের সমস্ত প্রবাঞ্চনার ক্ষোভ একসাথে উগড়তে শুরু করেছে। হাত দিয়ে চেয়ার খামচে ধরলাম আমি। শরীরের প্রতিটা কোষ, রক্তের প্রতিটা কণা যেন ছুরি দিয়ে কেটে আলগা করেছে কেউ। আমার চোখ বন্ধ হয়ে এলো। চোখ যখন খুললো তখন বিকেল নেমে পড়েছে। ঘরের ভিতরটা খালি। শুয়ে থাকতে থাকতে চেয়ারের দুপাশে হাতগুলো ছড়িয়ে পড়েছে, ঝিনঝিনে ধরে গেছে এতক্ষণে। সেগুলো সিটিয়ে নিয়ে মাথাটা তুলে আমি উঠে বসলাম। ঘরটা খালি, ওরা দুজনে হয়তো চলে গেছে এতক্ষণে। সোজা হয়ে উঠে দাঁড়ালাম। আমার চেনা ঘরটার দিকে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলাম। বাইরের বারান্দার দরজাটা এখনো খোলা আছে। মিহি হাওয়ার ধাক্কা এসে লাগে সেখান থেকে। সেদিকে এগোতে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। ঘরের একমাত্র বিছানায় ঠিক উপরেই একটা ছবি পড়ে আসছে, দেওয়ালে ঝোলানো। ধীর পায়ে সেটার দিকে এগিয়ে এলাম আমি। বহুদিন ধুলো পড়তেটা মুছে দেওয়ালে সেই ফাঁকা জায়গায় টাঙিয়ে রাখলাম নিজের ছবিটা। সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে এলাম বারান্দার দিকে। বিকেল পেরিয়ে সন্ধে নামতে শুরু করেছে। বাইরের দিকে লোকজনের চেহারার অন্ধকারে ঢেকেছে এতক্ষণে। আকাশের বুক থেকে রং শুষে নিয়ে একটু একটু করে ডুবে যাচ্ছে সূর্য। নরম হাওয়াটা গায়ে মাখতে মাখতে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম, সেখানে এত অন্ধকারের মাঝেও উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে একটা পেন্টাগ্রাম। মিহি আলোয় চিকচিক করছে 5 কোণা তারাটা। সেখান থেকে আরেকটা একটু একটু করে ছড়িয়ে পড়ছে সমস্ত আকাশ জুড়ে। নিখোঁজ অন্ধকারের বুকেও সারা রাত জ্বলবে এই নতুন তারাগুলো। তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে মনটা শান্ত হয়ে এলো আমার। শায়ক আমানের লেখা মিডনাইট হরর অখণ্ড থেকে
দীপ প্রকাশনীর প্রকাশিত গল্প পেন্টাগ্রামে পার্ট 2 এবং সম্পূর্ণ গল্পের সমাপ্তি ঘটল। আপনারা যদি পার্ট 1 না থেকে থাকেন তাহলে কমেন্টে দেওয়া এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে পার্ট 1টি শুনে আসুন। তাতে আপনাদের গল্পটি বুঝতে এবং শুনতে দুটোই সুবিধা হবে। আর যারা চ্যানেলে নতুন হয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এরকম আরো ভিডিও আপনারা দেখতে চান কিনা বা এই ভিডিওটা দেখেও কেমন লাগলো। নমস্কার।